কয়েক সপ্তাহ আগে আমি এক নারীকে একটি অভিজাত ডায়মন্ড এক্সচেঞ্জে ঢুকতে দেখেছিলাম। তার হাতে একটি ছোট্ট ভেলভেটের বাক্স, যা তিনি এমনভাবে ধরেছিলেন যেন সেটি কোনো পবিত্র স্মৃতিচিহ্ন। তিনি এসেছিলেন তার একটি অ্যাসেট বা সম্পদ বিক্রি করতে। এটি তার নিজেরই শব্দ। বছরের পর বছর ধরে ব্রোশারগুলোতে যে চিরন্তন মূল্যের প্রতিশ্রুতি দেওয়া হয়, তিনি সেটাই আশা করছিলেন। কিন্তু মাত্র ৫ মিনিট পর তিনি যখন সেখান থেকে বেরিয়ে এলেন, তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি কোনো ভূত দেখেছেন। যে দামের প্রস্তাব তিনি পেয়েছিলেন তা খুচরা মূল্যের ধারের কাছেও ছিল না, বরং সেটি ছিল নগণ্য এক ভগ্নাংশ মাত্র। ওই জুয়েলারি বিশেষজ্ঞ কোনো রোম্যান্টিক ব্যাকস্টোরি শুনতে চাননি। তিনি কেবল একটি ডিজিটাল স্পেকট্রোমিটারে টোকা দিয়ে কাজ ঝাঁকিয়েছিলেন। বিলাসবহুল বিশ্বের জন্য এটি একটি নির্মম জাগরণ হতে পারে, কিন্তু আসল গল্পটি কোনো জুয়েলারি দোকানে নয়। এটি লুকিয়ে আছে চীনের একটি ধুলো মাখা শিল্প করিডরে, যা ঝেংজু জুচাং সাংহুই ট্রায়াঙ্গেল নামে পরিচিত। গত ৬০ বছর ধরে এই অঞ্চলের মানুষ এঙ্গেজমেন্ট রিং বা রেড কার্পেট নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায়নি। তাদের ধ্যানজ্ঞান ছিল কেবল ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বা শিল্প কারখানার কঠোর পরিশ্রম, এমন হীরা তৈরি করা যা তেলের খনির ড্রিল বেট বা শক্ত কংক্রিট কাটার করাতের মাথায় ব্যবহার করা যায়। কিন্তু হঠাৎ করেই প্রযুক্তির মোড় ঘুরে গেল। এই অঞ্চলের একটি কারখানার ভেতরে ঢুকলে আপনি কোনো ঝকঝকে ফিউচারিস্টিক ল্যাব দেখবেন না। সেখানে আপনি পাবেন বিশালাকার ৬-মুখী হাইড্রোলিক দানবের সারি, যাদের বলা হয় কিউবিক প্রেস। সেখানে কর্মরত মাস্টার চেন নামে একজন প্রবীণ টেকনিশিয়ান আমাকে বলছিলেন, ৮০-র দশকে তার পুরো পৃথিবীটা ছিল ধূসর আর কর্কশ। তিনি কোনো স্বপ্ন তৈরি করতেন না, বরং তৈরি করতেন খনির ড্রিল বিটের টিপ। তিনি বলতেন, মেশিনটি ধুলো বানাচ্ছে নাকি রত্ন, তাতে তার কিছু যায় আসে না। ফিজিক্স বা পদার্থবিজ্ঞান সব ক্ষেত্রেই সমান। আজ সেই একই মেশিন থেকে যখন তারা ধূসর ধুলোর বদলে ১০ ক্যারেটের এক টুকরো পাথর বের করে আনে, মাস্টার চেন সেটাকে বর্ণনা করেন জমাট বাঁধা আলো হিসেবে। যে জায়গাটি একসময় মরিচ চাষ আর গবাদি পশুর জন্য বিখ্যাত ছিল, আজ তা বিশ্বের হীরা সরবরাহ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে। আমরা এখন এমন এক মুহূর্তের সাক্ষী হচ্ছি যেখানে হীরা আর চিরন্তন ভালোবাসার প্রতীক নয়, বরং পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর বা উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক্সের কাঁচামাল হয়ে দাঁড়িয়েছে। ওই নারীর মুখের সেই বিবর্ণ ছাপটি আমার মনে গেঁথে গেছে, কিন্তু সত্যি বলতে তিনি এখানে কেবল একটি ফুটনোট মাত্র। এটি কেবল একটি সস্তা আংটির গল্প নয়, বরং এমন এক কারখানার গল্প যা সেই আংটির মাহাত্ম্যকেই আজ অর্থহীন করে দিয়েছে। হীরার এই আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা ৬০ বছরের এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল আইসবার্গের গভীরে কি আপনি তাকাতে প্রস্তুত? এই দৃশ্যটা, মানে ওই নারীর মুখের ভাবটা, সত্যিই ভোলার মতো নয়। একটা চকচকে পাথর যা কিনা কয়েক দশক ধরে চিরন্তন মূল্যের প্রতীক, তার দাম মুহূর্তের মধ্যে এভাবে ধুলোয় মিশে যেতে পারে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে এই গল্পটা আসলে কোনো গয়নার দোকানের নয়। একদমই না। গয়নার বাজার তো ৬০ বছরের এক বিশাল শিল্পনীতির আইসবার্গের চূড়া মাত্র। এর আসল গভীরতা সেটা তো লুকিয়ে আছে চীনের হেনান প্রদেশের সে ধুলোমাখা শিল্প করিডোরে। আপনি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, কারণ এই গল্পের শুরুটা কিন্তু বিলাসিতা নিয়ে নয়, বরং টিকে থাকার লড়াই নিয়ে। টিকে থাকার লড়াই? হ্যাঁ, আজ আমরা যে সিনথেটিক হীরার বাজার দেখছি তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ৬০ বছর আগে, আর সেটা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক প্রয়োজনে। আজ আমরা দেখব কিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দশকের পর দশক ধরে গবেষণা আর ফলিত পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে একটা কৃষিপ্রধান অঞ্চল মানবজাতির পরিচিত সবচেয়ে কঠিন পদার্থের বিশ্বব্যাপী সরবরাহ নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আর এর পরের ধাপে কি হতে চলেছে, যখন এই সিনথেটিক হীরা সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি পর্যন্ত সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে? ঠিক। চলুন তাহলে সেই শুরু থেকে শুরু করা যাক। মাস্টার চেনের গল্পটা আমার মাথায় ঘুরছে। শিল্পের দাঁত, মানে গ্রানাইট খাটার করাত বা তেল উত্তোলনের ড্রিল বিটের জন্য হীরার কণা, এই প্রয়োজনটা ঠিক কতটা তীব্র ছিল তখন? এটা ছিল অস্তিত্বের প্রশ্ন। ১৯৬০-এর দশকে চীন যখন সিনো সোভিয়েত বিভেদের কারণে প্রযুক্তিগতভাবে প্রায় একঘরে হয়ে পড়ে, ও আচ্ছা, তখন তাদের শিল্পায়নের চাকা ঘোরানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাব্রেসিভস বা ঘষামজা করার উপকরণের ভীষণ প্রয়োজন ছিল। ভাবুন একবার,
আপনার দেশের শিল্পকে এগিয়ে নিতে হবে, খনি থেকে সম্পদ তুলতে হবে, ভারী যন্ত্রপাতি বানাতে হবে। কিন্তু আপনার কাছে শক্ত ধাতু বা পাথর কাটার মতো কোনো উপাদানই নেই। একদম। প্রাকৃতিক হীরা তখন দুর্লভ আর ব্যয়বহুল, আর পশ্চিমা বিশ্ব থেকে প্রযুক্তি আমদানির রাস্তাও বন্ধ ছিল। তার মানে শক্ত ধাতু কাটা বা তেলকূপ খননের জন্য হীরার কোনো বিকল্পই ছিল না। এটা বিলাসের জিনিস ছিল না, ছিল জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ঠিক তাই। এই কৌশলগত প্রয়োজন থেকেই ১৯৬৩ সালে ঝেংঝু অ্যাব্রেসিভস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আচ্ছা। এটি ছিল একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার একমাত্র লক্ষ্য ছিল সিনথেটিক হীরা তৈরির প্রযুক্তি আয়ত্ত করা, এবং তারা সফলও হয়েছিল। কিন্তু তারা শুধু প্রযুক্তি অর্জন করেই থেমে থাকেনি। তারা একটি নির্দিষ্ট প্রযুক্তির উপর বাজি ধরেছিল, যা বাকি বিশ্ব প্রায় উপেক্ষা করেছিল। আর সেটাই হলো সেই কিউবিক প্রেস, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি পড়েছি পশ্চিমা বিশ্ব তখন বেল্ট প্রেসের মতো অন্যান্য পদ্ধতিতে মনোনিবেশ করেছিল, কিন্তু চীন এই ৬-৫০০যুক্ত প্রেসটিকে নিখুঁত করার জন্য তাদের সমস্ত সম্পদ বিনিয়োগ করে। এই সিদ্ধান্তটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? যুগান্তকারী। এই একটি সিদ্ধান্তই পরবর্তী ৬০ বছরের জন্য চীনের একছত্র আধিপত্যের পথ তৈরি করে দেয়। তাই নাকি? কিউবিক প্রেস প্রযুক্তিগতভাবে অনেক বেশি স্থিতিশালী আর বড় ও উন্নত মানের হীরা তৈরির জন্য বেশি উপযুক্ত ছিল। অন্যরা যখন ভিন্ন ভিন্ন পথে হাঁটছিল, চীন তখন একটি পথেই নিজেদের সমস্ত মেধা ও শ্রম ঢেলে দিয়েছিল। এই কিউবিক প্রেস যন্ত্রটি আসলে কি? এটিকে প্রায়শই একটি যান্ত্রিক দানবের সাথে তুলনা করা হয়। উপমাটা ঠিকই আছে। আমি যখন এর ছবি দেখছিলাম, মনে হচ্ছিল যেন কোনো বিশাল স্টিলের অক্টোপাস একটা ছোট জিনিসকে চেপে ধরছে। এটা কিভাবে কাজ করে, যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন? আপনার অক্টোপাসের উপমাটা বেশ মজার। ধরুন একটি ছোট চিনির কিউবের মতো চেম্বার। এবার সেই চেম্বারে চারপাশে ৬টি বিশাল স্টিলের অ্যাভেল বা নেহাই উপর, নিচ, ডান, বাম, সামনে এবং পেছন থেকে একই সময় অবিশ্বাস্য শক্তি দিয়ে চাপ দিচ্ছে। একই সময়ে ৬ দিক থেকে? হ্যাঁ, এই চাপ প্রায় ৫ থেকে ৬ গিগাপ্যাসকেল। ৫ থেকে ৬ গিগাপ্যাসকেল। এই চাপের পরিমাণটা সাধারণ মানুষের বোঝার জন্য কোনো তুলনা দেওয়া যায়? অবশ্যই। এটা সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপের প্রায় ৬০,০০০ গুণ। বলেন কি? অথবা এভাবে ভাবুন, একটা ডাকটিকিটের উপর যদি আপনি আইফেল টাওয়ারের ওজন চাপিয়ে দেন, ওরে বাবা! যে চাপ তৈরি হবে এটা প্রায় তার সমান। এর সাথে তাপমাত্রা থাকে প্রায় ১৫০০ ডিগ্রি সেলসিয়াস। যা লাভা গলানোর জন্য যথেষ্ট। ঠিক। সহজ কথায়, হেনানের একটি কারখানার ভেতরে পৃথিবীর ভূত্বকের শত শত কিলোমিটার গভীরের পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করা হয়। সেখানেই সাধারণ কার্বন মানে গ্রাফাইট তার পারমাণবিক গঠন বদলে হীরায় রূপান্তরিত হয়। অবিশ্বাস্য। কিন্তু পশ্চিমা ইঞ্জিনিয়াররা কেন এই ডিজাইনটিকে এত জটিল এবং অস্থির বলে মনে করতেন? কারণ ৬টি ভিন্ন দিক থেকে নিখুঁতভাবে একই সময়ে সমান চাপ প্রয়োগ করাটা যান্ত্রিকভাবে অত্যন্ত কঠিন। বুঝলাম। একটু এদিক ওদিক হলেই পুরো সিস্টেমটা বিস্ফোরিত হতে পারত। কিন্তু হেনান হাল ছাড়েনি। এখানেই সানডে ইঞ্জিনিয়ার নামে একটি অসাধারণ ধারণা চালু হয়েছিল। সানডে ইঞ্জিনিয়ার? হ্যাঁ, জেনজু ইনস্টিটিউটের রাষ্ট্রীয় প্রকৌশলীরা কোনো গোপনীয়তার দেয়াল তুলে রাখেননি। তারা সপ্তাহান্তে তাদের নিজ শহরে গ্রামে ফিরে গিয়ে স্থানীয় কৃষক এবং উদ্যোক্তাদের এই প্রেস তৈরি এবং চালানো শেখাতেন। দাঁড়ান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেরা ইঞ্জিনিয়াররা কৃষকদের এই জটিল প্রযুক্তি শেখাচ্ছেন? এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। এটাই ছিল তাদের সফলতার চাবিকাঠি। এর ফলে একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি হয়। হেনানের ওই অঞ্চলে তারা শুধু হীরাই তৈরি করত না, বরং হীরা তৈরির মেশিনও তৈরি করত। ও আচ্ছা। অ্যাভিলের জন্য কোনো বিশেষ ধরনের ইস্পাত লাগবে, হাইড্রোলিক পাম্প কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এমনকি তার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার পর্যন্ত সবকিছুই স্থানীয়ভাবে তৈরি হতো। এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা উল্লম্ব সংহতি, এটাই তাহলে তাদের এমন এক গতিতে উদ্ভাবন করার সুযোগ দিয়েছে? একদম। যার সাথে বিশ্বের আর কারো পক্ষে প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তার মানে তারা শুধু মাছ ধরা শেখেনি, মাছ ধরার জাল এবং নৌকা বানানো শিখে নিয়েছিল। খুব ভালো বলেছেন। এই শিল্প দক্ষতার চূড়ান্ত ফলে তাহলে আমি সেই ডায়মন্ড এক্সচেঞ্জে দেখেছিলাম। ঠিক তাই। দশকের পর দশক ধরে হীরার ব্যবসা একটি তথ্যের অসামঞ্জস্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। মানে বিক্রেতারা বলতেন হীরা দুর্লভ। হ্যাঁ, এর যোগান সীমিত, তাই এর দাম আকাশছোঁয়া।
সাধারণ ক্রেতাদের কাছে এটা যাচাই করার কোনো উপায় ছিল না। আর ডায়মন্ড ইজ ফরএভার এই ধারণাটি তো কেবল মার্কেটিংয়ের জোরেই টিকেছিল। অবশ্যই। কিন্তু এখন $50 একটি হ্যান্ডহেল্ড ডিজিটাল স্পেকট্রোমিটার হ্যাঁ, সেই কয়েক বিলিয়ন ডলারের মার্কেটিং ক্যাম্পেইনকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? কারণ পদার্থবিজ্ঞান মার্কেটিংয়ে ধার ধারে না। ওই ছোট যন্ত্রটি কেবল একটি জিনিস পরীক্ষা করে, তাপ পরিবাহিতা। হীরা পৃথিবীর অন্যতম সেরা তাপ পরিবাহী পদার্থ। প্রাকৃতিক হীরা এবং ল্যাবে তৈরি হীরা উভয়ের পারমাণবিক গঠন যেহেতু কার্বনের নিখুঁত স্ফটিক, তাই যন্ত্রটি দুটিকেই আসল হীরা হিসাবে শনাক্ত করে। ও আচ্ছা, পদার্থবিজ্ঞানের কাছে কার্বন তো কার্বনই, তা মাটির নিচ থেকে আসুক বা হ্যানানের প্রেস থেকে। ঠিক ধরেছেন। এই প্রযুক্তিগত সত্যটি তাহলে হীরার চিরন্তন মূল্যের ধারণাটিকে ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ, যে কারণে সেই নারীটিকে তার সম্পদের বিনিময়ে নামমাত্র মূল্য দেওয়া হয়েছিল। এর মানে কি এই যে পুনঃবিক্রয়ের বাজার প্রায় ভেঙে পড়েছে? ভেঙে পড়েছে বললেও কম বলা হয়। কারণ এখন সমস্ত হীরার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করছে হ্যানানের কারখানাগুলো। যেখানে হীরা উৎপাদন করা হয় অনেকটা রেফ্রিজারেটর বা টিভির মতো। একদম। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পার্থক্য বুঝতে হবে, যা চীনের আধিপত্যকে আরও মজবুত করেছে। সেটা কি? আমি HPHT এবং CVD এই দুটি পদ্ধতির কথা শুনেছি। পশ্চিমে বিশেষ করে গয়নার জন্য সিভিডি মানে কেমিক্যাল ভেপার ডিপোজিশন পদ্ধতিটি বেশ জনপ্রিয়। হ্যাঁ, এই পদ্ধতিতে একটি চেম্বারে কার্বন গ্যাস ব্যবহার করে ধীরে ধীরে হীরার স্তর তৈরি করা হয়। কিন্তু হ্যানানের HPHT, যেটা হাই প্রেশার হাই টেম্পারেচার, হ্যাঁ, যা কিউবিক প্রেসে ব্যবহৃত হয়, সেটি প্রকৃতির অনুকরণ করে। HPHT স্ফটিকগুলো পৃথিবীর গভীরে তৈরি হওয়া হীরার মতোই 14 পার্শ্বযুক্ত আকারে জন্মায়। আর তাতে কোনো কাঠামোগত ত্রুটি থাকে না। অন্যদিকে সিভিডি পদ্ধতিতে তৈরি হীরাতে প্রায় রঙের অসামঞ্জস্য থাকে। আর মজার ব্যাপার হলো, সেটা ঠিক করার জন্য সেগুলোকে আবার হ্যানানে পাঠিয়ে HPHT প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হয়। তার মানে চীন শুধু পরিমাণে নয়, গুণমানের দিক থেকেও এগিয়ে আছে। অনেক এগিয়ে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই সূত্রগুলো বলছে যে হ্যানানের আসল লক্ষ্য এখন আর গয়নার বাজার নয়। না, একদমই না। এটি তাদের জন্য একটি ফান্ডিং মেকানিজম বা অর্থায়নের উৎস মাত্র। আসল লক্ষ্য নাকি আরও অনেক বড়। ঠিক এখানেই গল্পটা সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। ঝেংজুর ল্যাবে একজন থার্মাল পদার্থবিদ যখন এই নিখুঁত স্বচ্ছ স্ফটিকগুলোর দিকে তাকান, তিনি সেখানে কোনো আংটির পাথর দেখেন না। তিনি কি দেখেন? তিনি দেখেন চূড়ান্ত সেমিকন্ডাক্টর। তিনি দেখেন পোস্ট সিলিকন যুগের ভিত্তি। পোস্ট সিলিকন যুগ, এটা তো বেশ বড় একটা কথা। সিলিকন তো আজকের পুরো ডিজিটাল বিশ্বের ভিত্তি। হীরা কিভাবে তার জায়গা নিতে পারে? এর কারণ দুটো। প্রথমত, যা আমরা আগেই আলোচনা করেছি, হীরার অবিশ্বাস্য তাপ পরিবাহিতা, যা তামার চেয়ে 5 গুণ বেশি। এবং সিলিকনের চেয়ে প্রায় 22 গুণ বেশি কার্যকরভাবে তাপ পরিবহন করতে পারে। আধুনিক ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় শত্রু হল তাপ। চিপ যত শক্তিশালী হয় তত বেশি গরম হয়। ঠিক, হীরা এই তাপকে প্রায় সাথে সাথে সরিয়ে দিতে পারে, যার ফলে চিপগুলোকে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও ঘনভাবে তৈরি করা সম্ভব। আর দ্বিতীয় কারণটা, আপনি আল্ট্রা ওয়াইড ব্যান্ড গ্যাপের কথা বলছিলেন। এই ব্যান্ড গ্যাপ শব্দটা আমি অনেকবার শুনেছি, কিন্তু সত্যি বলতে এর মানে ঠিক কি তা সহজ ভাষায় যদি একটু বুঝিয়ে বলেন। এটা কি বিদ্যুতের জন্য কোনো স্পিড ব্রেকারের মতো? আপনার উপমাটা দারুণ। ব্যান্ড গ্যাপকে যদি আমরা একটা নদীর উপর বানানো বাঁধের মতো ভাবি, তাহলে সিলিকনের বাঁধটা খুব নিচু। আচ্ছা। অল্প ভোল্টেজে জলের স্রোত এলেই সেটা ভেঙে পড়ে এবং বিদ্যুৎ অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হতে শুরু করে। সিলিকনের ব্যান্ড গ্যাপ প্রায় 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক, কিন্তু হীরার বাঁধটা বিশাল উঁচু, যা প্রচণ্ড শক্তির স্রোতকেও অনায়াসে আটকে রাখতে পারে। এর ব্যান্ড গ্যাপ 5.47 ইলেকট্রন ভোল্ট। ও আচ্ছা, এবার পরিষ্কার হলো। এর মানে হলো হীরার তৈরি ডিভাইসগুলো হাজার হাজার ভোল্টেজ এবং চরম তাপমাত্রা বা মহাজাগতিক রেডিয়েশনের মতো প্রতিকূল পরিবেশেও ভেঙে পড়বে না। কিন্তু এর বাস্তব প্রয়োগগুলো কি হতে পারে? এর প্রয়োগ আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে। যেমন জাতীয় পাওয়ার গ্রেড, যেখানে নবায়নযোগ্য শক্তি পাঠানো হয়। হ্যাঁ, সেখানে পাওয়ার লস প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
বৈদ্যুতিক গাড়ির জন্য এমন ইনভার্টার তৈরি করা যাবে যা মাত্র 5 মিনিটে গাড়িকে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম হবে। 5 মিনিটে? মহাকাশ অভিযানের ব্যবহৃত স্যাটেলাইট বা রোভারের যন্ত্রপাতিতে সৌরঝড়ের রেডিয়েশনের কোনো প্রভাবই পড়বে না। কোয়ান্টাম কম্পিউটার থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের সামরিক রাডার সিস্টেম, সবকিছুতে এর ব্যবহার অপরিহার্য হয়ে উঠবে। একদম। তার মানে যখন আমরা শুনি যে চীন বিশ্বের প্রায় 80% সিনথেটিক হীরা উৎপাদন করে, তখন আমাদের শুধু গয়নার বাজারের কথা ভাবলে চলবে না। না, সেটা তো কেবল শুরু। আমাদের ভাবা উচিত যে তারা আসলে পুরো পোস্ট সিলিকন যুগের ইলেকট্রনিক্সের ফাউন্ডেশনাল মেটেরিয়াল বা মূল উপাদান নিয়ন্ত্রণ করছে। আপনি সারমর্মটা ধরে ফেলেছেন। এটি অনেকটা 19বিংশ শতাব্দীর অ্যালুমিনিয়ামের গল্পের মতো। অ্যালুমিনিয়াম? হ্যাঁ, একসময় অ্যালুমিনিয়াম সোনার চেয়েও মূল্যবান ছিল। সম্রাট নেপোলিয়নের সবচেয়ে সম্মানিত অতিথিদের অ্যালুমিনিয়ামের থালায় খাবার দেওয়া হতো। তাই নাকি? কিন্তু যখন হল হেরল্ড প্রক্রিয়ার মাধ্যমে এটি সস্তা এবং সহজলভ্য হয়ে উঠল, তখন আমরা এটি দিয়ে স্যান্ডউইচ মোড়ানো থেকে শুরু করে এরোপ্লেন তৈরি করা পর্যন্ত সবকিছুই করেছি। কোনো উপাদানকে বৈপ্লবিক হতে হলে তাকে সহজলভ্য হতে হয়। ঠিক। চীন ঠিক সেই কাজটি হীরার সাথে করেছে। তাহলে যে গল্পটি একটি জুয়েলারি দোকানে এক নারীর ব্যক্তিগত ক্ষতি আর হতাশা দিয়ে শুরু হয়েছিল, তা আসলে বৃহত্তর অর্থে সমাজের জন্য একটি বিশাল প্রাপ্তি। একদম। একটি বিলাসবহুল বস্তুর পতনের মধ্য দিয়ে জন্ম হয়েছে এক নতুন কৌশলগত উপকরণের। ঠিক তাই। হীরার সাথে জুড়ে থাকা চিরন্তন শব্দটি এখন আর কোনো বিয়ের প্রতিশ্রুতির সাথে জড়িত নয়। এটি এখন একটি 60 বছরের অবিচল শিল্পকৌশলের সাথে জড়িত, যা এখন তার আসল ফল দিতে শুরু করেছে। যখন মহাবিশ্বের সবচেয়ে কঠিন পদার্থটি একটি সাধারণ সিলিকন চিপের মতো সহজলভ্য এবং সস্তা হয়ে যায়, তখন প্রশ্নটি আর থাকে না যে এর দাম কত। বরং আসল প্রশ্নটি হল, এখন যেহেতু এই অবিশ্বাস্য উপাদানটি অবশেষে আমাদের হাতের মুঠোয়, আমরা এটি দিয়ে কি অসাধ্য সাধন করতে পারি। মানব সভ্যতার পরবর্তী অধ্যায় হয়তো এই জমাট বাঁধা আলোর উপরেই লেখা হবে।